আমরা পেয়েছি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজনদা, গণশক্তি ডিজিটালে আপনাকে স্বাগত। প্রথমেই যেটা প্রশ্ন করব আপনার কাছে, এ রাজ্যে উদ্বাস্তু আন্দোলন বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করেছে। আজকের দিনে যে উদ্বাস্তু মানুষ রয়েছেন তাদেরকে বাংলাদেশি বলে এবং তাদেরকে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে মানে একদম একঘরে করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার এবং তাকে ক্রমাগত হাওয়া দিচ্ছে তৃণমূল। কিভাবে উদ্বাস্তু আন্দোলন এবং ইউসিআরসি ভবিষ্যতে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে, এর পথ কিভাবে এগোবে? প্রথম কথা হচ্ছে, উদ্বাস্তু আন্দোলন বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করেছে, এইটার সঙ্গে সঙ্গে আরেকটা বাক্য না বললে অস্পষ্ট থাকে। বামপন্থী আন্দোলন উদ্বাস্তু মানুষের অধিকারের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। বাস্তুহারা মানুষ, সেই মানুষের পাশে কে দাঁড়াবে? বিপন্ন মানুষ এগোতে চায় এবং তাদের তো কোনো দোষ নয়, তারা তো ভারতীয় বংশোদ্ভূত, বাংলার মানুষ। এরকমটা তো নয় যে তারা মিলে সিদ্ধান্ত করেছিল আমাদের দেশটা ভাগ হোক, বাংলাটা ভাগ হোক। বাংলাটাকে ভাগ করতে হবে, এইটা বাংলার সাধারণ মানুষের মনোভাব ছিল না। তাদের কোনো গণভোট হয়নি, নেতারা ঠিক করেছিল। ব্রিটিশ তৎকালীন কেন্দ্রীয় নেতারা এবং বিশেষ করে শ্যামাপ্রসাদ মুখার্জি, হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জির বক্তৃতাটা মনে রাখবেন, ইউ জওহরলাল ইউ ডিভাইডেড ইন্ডিয়া, আই জওহরলাল আই ডিভাইডেড বেঙ্গল। মানে যেন বাংলাকে ভাগ করে উনি খুব গর্ববোধ করেছেন। বাংলাকে যখন ব্রিটিশ ভাগ করতে চেয়েছে, ব্রিটিশের পুরনো পরিকল্পনা, তখন বাংলাকে ভাগ করতে দেওয়া যাবে না বলে রাস্তায় নেমেছিলেন। গর্ববোধ করতে পারতেন রবীন্দ্রনাথ যে আমি বাংলা, তাকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাকে ভেঙে দিতে আমি চাই, আমি শ্যামাপ্রসাদ মুখার্জি। ভাবা যায় সর্বনাশ করেছি। এবং সেই সময় ইতিহাসের দিকেও যান, তৎকালীন সময়ের কমিউনিস্ট পার্টি ক্যাটেগরিক্যালি বলেছিল বাংলাকে ভাগ করার মধ্য দিয়ে বাংলার কৃষি, শিল্প, অর্থনীতি, বাংলার অস্তিত্ব বিলুপ্ত হবে, সর্বনাশ হবে, এটা করা যায় না। এখন মানুষ ক্রমশ বুঝতে পারছে এবং যাই হোক, শেষমেশ বাংলা ভাগ হলো। এপার বাংলা থেকে দলে দলে মানুষ ওপার বাংলায় চলে গেলেন, যারা মুসলমান সম্প্রদায়ের একটা অংশ। ওপার বাংলা থেকে দলে দলে চলে আসলেন একটা অংশ যারা হিন্দু সম্প্রদায়ের। ধর্মের বিচারে, ধর্মকে ব্যবহার করে ভাগ করা, যা হবার তাই হয়েছে। ফলে বাস্তুচ্যুত হয়েছে হিন্দু মুসলমান উভয়ই। আসলে বাস্তুচ্যুত হয়েছে বাংলার মানুষ, বাংলা বিভাজিত হয়েছে। ওপারে পাটের চাষ, এপারে চটের কল, দুজনেই হাবুডুবু খেয়েছে। তাতে কার লাভ হয়েছে আমি জানি না, বাংলার তো খুব লাভ হয়নি। এবং সেটা তারপর ধাপে ধাপে দেখলে আমরা সবটা পরিষ্কার হয়ে যাবে। দেশভাগের পরিণতিতে বাংলার মানুষকে নানানভাবে বিপর্যস্ত করার চেষ্টা হয়েছে স্বাধীনতার পরে, বৈষম্য, মাসুল সমীকরণ ইত্যাদি। এবং সেটা যারা করেছেন তারা বাংলা বিরোধী মনোভাবে করেছেন। সেই মনোভাবের সবচাইতে বড় প্রতিফলন ঘটাচ্ছে দিল্লিওয়ালারা। বিজেপি তো বাংলা বিরোধী, তখনও বাংলা ভাগের দারুণ নাকি প্রবক্তা, বাঙালি বিরোধী। স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়ায়নি কোনদিন, স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। এই সর্বনাশে একটা, বিশেষ করে বাংলা বিরোধী, বাঙালি সংস্কৃতি বিরোধী, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এইরকম যদি ভাগাভাগি করে দেওয়া যায়, তারপর যদি বিভাজনের রাজনীতি করে দেওয়া যায়, তারপর যদি সংখ্যাগুরুর দাপট সংখ্যালঘুর ওপর দেখানো যায়, তাহলে এপারে একরকম মনোভাবে হাওয়া দেবে বিজেপি, ওপারে বিজেপির অনুসারী হয়ে ওখানকার মৌলবাদী শক্তি লাফিয়ে উঠবে। ফলে এপারে জুয়েল রানা খুন হয়, ওপারে দীপু দাস খুন হয়। মানে আসলে তো গরিব মানুষ, এবং সেই গরিব মানুষ তার নিজের দাবিতে অধিকারের লড়াই করবেন, যেটা বামফ্রন্ট নির্দিষ্ট করেছিল। নিঃশর্ত দলিল উদ্বাস্তু মানুষের, প্রথম ভারতবর্ষে পশ্চিম বাংলায় বামফ্রন্ট। ফলে সেইখান থেকে সরে গিয়ে
হিন্দু মুসলমানের ভাগাভাগি করিয়ে দাও এবং তারপরে একটা উৎপীড়ন শুরু করো। যদি তৃণমূল না পারে, বিজেপি আছে, তৃণমূলের পারপাস সার্ভ করব, কারণ তৃণমূল আছে বিজেপির পারপাস সার্ভ করার জন্য। ফলে আরএসএস এর যে রাজনীতি, ব্রিটিশ ধর্মের বিচারে হিন্দু মুসলমানের বিভাজন করেছিল ওদের সুবিধা হবে বলে, আরএসএস এই একই রকম ভাবে হিন্দু মুসলমানের বিভাজন করার মধ্য দিয়ে ব্রিটিশের সেই পারপাসকে সার্ভ করতে চায় এবং তার সঙ্গী হচ্ছে তৃণমূল। ফলে হিন্দু মুসলমান, মুসলমান হিন্দু, আপনি বিপদটা বুঝবেন। এবং তার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের মানুষ। এতদিন ধরে সে মানুষ চললো, কোনো অসুবিধা কিছু হলো না। হঠাৎ বিজেপি যেবার প্রথম সরকার এসছে সেবারেই 2003 সালে লাগিয়ে দিল নাগরিকত্ব সংশোধনী আইন। মমতা ব্যানার্জি সমর্থন দিলেন, এনডিএ সরকার। এই প্রথম কার্যত আমাদের নাগরিকত্ব, তার সঙ্গে জন্মের সম্পর্ক নেই, জন্মভিত্তিক নাগরিকত্ব নয়। ওরাও বোধহয় বুঝতে পেরেছে যেটা মানুষ কোনোভাবেই মেনে নিচ্ছে না, যে কারণে পরে ওই সব আইন টাইন বদল করে 2014 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তার মধ্যে ধর্মের ভাগাভাগি করেছে। এটা হয় না নাগরিকত্ব। তো 2014 ডিসেম্বর পর্যন্ত যারা আসলো তাদের নাকি নাগরিকত্ব আচ্ছা বেশ অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে পারবে কেন? দরখাস্ত করতে হবে কেন? আধার কার্ড যখন করতে হয়েছে, আপনি দরখাস্ত করেছেন যে আমার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হবে, একটা আধার কার্ড চাই, অতএব দয়া করে আমাকে একটা আধার কার্ড দাও, তার জন্য আমি এই ডকুমেন্ট নিয়ে যাচ্ছি না? একই রকম ভাবে সেন্সাস যখন হয়, বাড়ি বাড়ি গিয়ে হিসেব করা হয়। তাহলে সেইটা না করে কাগজপত্রের ভিত্তিতে নাগরিকত্ব, এই কোয়েশ্চেন তো অন্য কারণে, তো বাংলার মানুষেরই কোয়েশ্চেন। বাংলা বিভাজিত হয়েছে, ওপার বাংলার লোক এপার বাংলায় এসছে, পাঞ্জাবের এই সমস্যা অনেক আগে মিটে গেছে। তাহলে বাংলাভাষী মানুষের বিরুদ্ধে আসলে যুদ্ধ, গরিব মানুষের বিরুদ্ধে আসলে যুদ্ধ, যার পয়সা কম, তার কাগজ কম। মানুষকে দাগিয়ে দেওয়া, দাগি করে দেওয়া, তুমি নাগরিক না, দাগ ফেলে দেওয়া, তুই ভোটার না, দাগ ফেলে দেওয়া, তুমি ভোটার কি ভোটার না, তুমি নাগরিক কি নাগরিক না, তাকে দুশ্চিন্তায় ফেলে দিয়ে মানুষের উপরে অত্যাচার, আক্রমণ বাড়ানো, বিভাজনের রাজনীতি করা। আর যত এসব করবে তত নাকি ওদের সুবিধে হবে। তবে বোঝেনি এটা মানুষ মানছে না। খুব সহজ কথা হচ্ছে, আমরা প্রথম দিন থেকে বলছি, এ রাজ্যে এবং এদেশে ভারতীয় বংশোদ্ভূত মানুষ স্থায়ীভাবে যারা বসবাস করছেন তাদের নিঃশর্ত নাগরিকত্ব চাই। যারা স্থায়ীভাবে বসবাস করছেন তাদের নিঃশর্ত ভোটাধিকার চাই। 24-এ ভোট দিয়েছে, 21-এ ভোট দিয়েছে, 24-এ ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে এমপি করে মন্ত্রী করেছে, সে বৈধ আর ভোটারটা অবৈধ। এই কথাটা কেউ বলছিল না, এটা ঠাকুরনগরে গিয়ে আমরা প্রথম বলেছি। এখন বাকি সবাই এদল ওদল নেচে বেড়াচ্ছে, আমরা প্রথম বলেছি। যারা এই সমস্ত প্রশ্ন করছেন আমি তাদের বলবো, শুধু জিজ্ঞেস করুন 2003-এর আইন দিল্লিতে কার সরকার? এনডিএ। সেই সরকারের প্রধানমন্ত্রীকে অটল বিহারী বাজপেয়ী, সেই সরকারের মন্ত্রীকে মমতা ব্যানার্জি। বিজেপির পারপাস সার্ভ করার জন্য তৃণমূল, তৃণমূলের পারপাস সার্ভ করার জন্য বিজেপি, এবং মানুষকে বিপন্ন করে দেওয়া, বিশেষ করে গরিব মানুষ, পিছিয়ে থাকা মানুষ। এই অসভ্যতা আমরা মানছি না। কলোনি এবং কলোনির বাইরে উদ্বাস্তু মানুষের অধিকার, 8-10 জন মানুষের মতো তার জমি, তার জমির দলিল, তার জমির পর্চা ইত্যাদি সহ এই নানাবিধ যা আছে, সেখানকার উন্নয়নের প্রকল্প, যা তৎকালীন বামফ্রন্ট একাধিকবার সে প্রকল্প দিয়েছে, দিল্লি রাজি হয়নি, করেনি। এই সহ উদ্বাস্তু মানুষের জীবন জীবিকা, ছেলে মেয়ে লেখাপড়া, এই সবটা নিয়ে তারা এগোবেন, পুরনো স্মৃতিকে মনে রেখেই এগোবেন। আপনি প্রথমেই বলেছিলেন যে একদম এই উদ্বাস্তু মানুষকে বামফ্রন্ট সরকার একদম নিঃস্বার্থভাবে দলিল, মানে জমির অধিকার দিয়েছিল। 77 সাল থেকে বামফ্রন্ট সরকার 2011 সাল পর্যন্ত যখন রাজ্যের ক্ষমতায় ছিলেন, যখন সরকার চালিয়েছেন, তখন মানুষের একদিকে তো জমির অধিকার হয়েছে এবং বিভিন্ন অধিকার সুনিশ্চিত করেছেন এই উদ্বাস্তু মানুষের। আজকের দিনে তাদের নাগরিকত্বের প্রশ্ন চলে আসছে। তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে তোমাদের বিভিন্ন
ডকুমেন্টস দেখাও। এই প্রশ্ন কেন? আসলে কি এটা আরএসএস বিজেপি তাদের কি বিভাজনের রাজনীতি এর পিছনে দায়ী? ব্রিটিশ যেভাবে বিভাজনের রাজনীতি করেছিল এবং সেই কারণে ভারতে যেভাবে হিন্দু মুসলমানের প্রসঙ্গটাকে নিয়ে এসেছে, যে উদ্দেশ্যে নিয়ে এসেছে, এখন আরএসএস যেভাবে বিভাজন এবং হিন্দু মুসলমানের রাজনীতিটাকে নিয়ে আসছে, একই উদ্দেশ্যে নিয়ে আসছে। ব্রিটিশ যা চাইছিল আরএসএস তা চাইছে না, এটা কে বলবে? কে বলবে? স্বাধীনতার সময় তখন কথা হলো যে যখন শেষমেশ দেশ ভাগ হচ্ছে, যেটা বাংলা মানুষ পছন্দ করেনি, কমিউনিস্টরা তো নয় বটেই, শেষমেশ যখন দেশ ভাগ হচ্ছে তখনও আমাদের দেশের যারা তৎকালীন নেতা, মহাত্মা গান্ধী হতে পারে, জওয়াহরলাল নেহরু হতে পারে, বল্লভভাই প্যাটেল হতে পারে, রাজেন্দ্র প্রসাদ হতে পারে, সবাই বলেছিলেন যে এরা তো আমাদের ভারতের মানুষ, এরা তো বাংলার মানুষ। যদি কখনো দেশভাগের কারণে তারা অসুবিধা বোধ করে এবং যদি আসতে চায় তাদের প্রয়োজনে, তারা এখানে সবসময় অ্যালাউড। তাদের পুনর্বাসন, তার পূর্ণ দায়িত্ব সরকারের হবে। কার্যত সেই মানুষগুলোকে ধর্মের নাম করে ভাগ করে দিয়ে পারস্পরিক শত্রুতা বানিয়ে, এখানে আমি হিন্দু সংখ্যাগরিষ্ঠ অতএব মসজিদের তলায় মন্দির খুঁজবো, এইটা বলার মধ্য দিয়ে আসলে আরএসএস বাংলাদেশে ওর যে কাউন্টার পার্ট মৌলবাদী শক্তি তাকে বলে দিচ্ছে, ওখানে তুমি মৌলবাদী শক্তি, মুসলিম মৌলবাদী শক্তি, তুমি ওখানে সংখ্যাগরিষ্ঠ, তুমি তাহলে মন্দিরের তলায় মসজিদ খুঁজতে পারো। সর্বনাশা কাণ্ড এসব। আমাদের দেশে যে আইন ছিল সে আইনের থেকে সরে গিয়ে এগুলো সব বিপজ্জনক। ফলে যেভাবে ব্রিটিশ মনোভাব নিচ্ছিল, আরএসএস তো একই রকম মনোভাব নিয়েছে। এবং স্বাধীনতা সংগ্রামের আগে খেয়াল করবেন আরএসএস কিন্তু ব্রিটিশের সঙ্গী ছিল। আমার শেষ প্রশ্ন, সিএতে মতুয়াদের বলা হচ্ছে আপনারা নাগরিকত্বের জন্য আবেদন করুন, কিন্তু এই মানে এসআইআর পর্বে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছে মতুয়ারা। মানে এ রাজ্যে আমরা ঠাকুরনগর, বনগাঁ বিভিন্ন এলাকায় দেখেছি তাদের বিভিন্ন সমস্যা রয়েছে, এবং ওখান থেকে আমাদের যে সাংসদ রয়েছেন তিনি বিজেপির শান্তনু ঠাকুর, তিনি বলছেন যে 5 লাখ মানে এত বাংলাদেশির বাদ যাওয়ার মধ্যে দিয়ে যদি কিছু মতুয়া বাদ যায় তাতে কোনো আসে যায় না। তো এখানেও তো মানুষের মানে মতুয়া মানুষ যারা রয়েছেন তাদেরও তো মানে নাগরিকত্বের প্রশ্ন চলে আসে, তাদের মানে বাসস্থানের প্রশ্ন চলে আসে, একাধিক তাদের দাবি চলে আসে। সেখানে আপনারা কিভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন? আরএসএস এবং বিজেপি কমপ্লিটলি আর অসত্য জেনে বুঝে মিথ্যাচার করছে। মোদী অমিত শাহ বললেন সব ঘুষপেটিয়া, চিন চিন করে মানে খুঁটে খুঁটে ধরে সব বার করে দেব। বিহারের ভোটার লিস্টে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী কজন, রোহিঙ্গা কজন, তালিকাটা বার করতে না পারলে বা তালিকাটা প্রকাশ করতে না পারলে মোদী অমিত শাহকে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। তারা মানুষকে দাগিয়ে দিয়েছে। এখানে বিজেপির নেতারা শুভেন্দু, শান্তনু ইত্যাদি ইত্যাদি 1,20,00,000 রোহিঙ্গার নাম বাদ যাবে। 1,20,00,000 রোহিঙ্গা নেই সারা পৃথিবীতে। 1,20,00,000 রোহিঙ্গা নেই। 1,20,00,000 রোহিঙ্গা আমাদের নাকি নাম ঢুকে আছে। কোথায় তালিকা, কোথায়? এটা একদম সেই মমতা ব্যানার্জির লাইন হয়ে গেল। আমাদের ভোটার লিস্টে অনুপ্রবেশকারী এবং বিদেশি লোকের নাম আছে। কই মুখ্যমন্ত্রী কেন বলেছিলেন? অন্যায় স্বীকার করুন। বরং সিএ অ্যাপ্লাই করার মধ্য দিয়ে মানুষকে বিপদে ফেলা হচ্ছে। সিএর অ্যাপ্লিকেশনটা দেখেছেন? আমার ঘোষণা করতে হবে যে আমি ভারতীয় নয়, বাংলাদেশি, কি অমুক কি তমুক। 2, আমার প্রমাণ করতে হবে আমি চলে এসেছি ডকুমেন্ট ছাড়া। 3, আমাকে প্রমাণ করতে হবে আমি ধর্মীয় নিপীড়নের কারণে এসেছি। তাহলে তাকে বাংলাদেশের লোক বলে প্রমাণ দিতে হবে। দ্বিতীয়ত বাংলাদেশে ব্যাপক পেটানি খেয়ে এসছে, প্রমাণ দিতে হবে। এবং তারপর যদি বাই চান্স সেটা না গ্র্যান্টেড হয়, তাহলে সে তো নিজের জবানবন্দিতেই ভারতীয় না বলে প্রমাণিত হয়ে গেল, তখন তাকে তো বার করে দেবে। মানে কার্যত এই মানুষকে বিপদে ফেলার ব্যবস্থা করছে। দিল্লি থেকে এখন বিজেপি বুঝে গেছে যে নানান বিপদে পড়ে গেছে, এখন এদিক ওদিক করার চেষ্টা করছে, যে কারণে দেখবেন ওই ভোটার লিস্টে রোজ নতুন নতুন করে আপডেট করছে।
একটা কোনো প্রক্রিয়া চালু হলে কিভাবে চালু হবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হয়ে গেল, তারপর রোজ রোজ সেগুলো বদল হয় নাকি? এগুলো বোঝা গেছে যে বরং বুঝে রাখবেন আরএসএস মনুবাদী চেতনায় চলে। মনুবাদী চেতনায় তাদের বিরোধী শত্রু মুসলিম, মুসলিম, খ্রিস্টান, কমিউনিস্ট ইত্যাদি মুসলিম, কিন্তু যেটা ওরা বলেন ওটা ঘোষিত, যেটা বলে না অঘোষিত সেটা হচ্ছে শূদ্র মানুষও সমানভাবে ওদের কাছে বর্জনীয়। মুখে বলছে মুসলমান, আসলে আক্রান্ত হচ্ছে মুসলমানের চাইতে অনেক বেশি হচ্ছে সাধারণ গরিব মানুষ, যার ডকুমেন্ট নেই, যে গরিব, যে দলিত, এবং যে যত গরিব তার তত কাগজ কম। ফলে এই গরিব মানুষের বিরুদ্ধে এবং দলিত মানুষের বিরুদ্ধে এটা আরএসএস এর পরিকল্পিত আক্রমণ, পরিকল্পিত। আমি আশা করব যে সেই মানুষরা বুঝবেন, নাহলে আরো বেশি বিপদ হয়ে যাবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।